আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। আরও একবার হাজির হয়ে গেলাম ইংরেজি প্রথম পত্র বিষয়টি নিয়ে। আমি জানি এখন এই বেশিরভাগ শিক্ষার্থীরা নিশ্চয়ই পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছ এবং বেশ দুশ্চিন্তায় ভয়ে আছো, কিন্তু যারা যারা এখন পরীক্ষার হলে আছো তাদের জন্য আমি দোয়া করি যেন তোমাদের পরীক্ষাটা খুব ভালো হয় এবং তোমরা অবশ্যই যেহেতু ক্লাসটি সেফ থাকবে তাই তোমরা অবশ্যই পরীক্ষা শেষ করে এসে ক্লাসটি দেখবে। কিন্তু যারা এখনও পরীক্ষা দিতে যাওনি বা যাদের পরীক্ষা পরে অবশ্যই তারা আজকে ক্লাসটিতে জয়েন করে ফেলবে। জয়েন করে আমাকে জানিয়ে দেবে ক্লাসটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন হচ্ছে, কেমন আছো, এবং অবশ্যই নিজের যে বন্ধুরা আছে সবাইকে একটু মেনশন করে দাও যেন তারা ক্লাস শেষ হয়ে গেলেও তারা যেন সেই মেনশনটা দেখে ক্লাসটা করতে পারে তাদের ব্যস্ততা শেষে। সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দিবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই সালাম দিচ্ছ, সবাইকে একত্রে ওয়ালাইকুম আসসালাম। আমি রকুনুজ্জামান চলে আসলাম। থ্যাংক ইউ রকুনুজ্জামান যুক্ত হওয়ার জন্য। আজকে আমার গণিত পরীক্ষা দোয়া করবেন, অবশ্যই অনেক দোয়া রইল। 1:30 এক্সাম, হ্যাঁ অনেকের এক্সাম পরে আছে, তো তারা আজকে ক্লাসটি করতে পারবে। আর আমি জানি এখন বেশিরভাগ শিক্ষার্থীরা পরীক্ষার হলে, কারণ পরীক্ষার টাইমটাই কিন্তু 10টা থেকে 1টা। কক্সবাজার থেকে আছে মাহমুদ আল সামি, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিয়াস খান, হ্যাঁ অবশ্যই সবার জন্য দোয়া। আমাদের সাথে আছে শাহরিয়ার নাবিদুল ইসলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। লামিয়া ইমরোজ আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। ইউটিউবে অনেক শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। তাসলিম জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম দোয়া করবেন, অবশ্যই দোয়া রইল সবার জন্য। আচ্ছা, আমরা পিছনেই দেখতে পাচ্ছি আমাদের রোড টু মিশন 100 ফাইনাল প্রস্তুতি কোর্সের একটি ব্যানার। আসলে তোমরা যারা এসএসসি 2025 শিক্ষার্থী আছো তাদের কথা মাথায় রেখে টেকনিক ইজি এডুকেশন প্রত্যেকবারের মতোই রোড টু মিশন 100 কোর্স এনেছে, যেখানে আমাদের লক্ষ্য হচ্ছে সবাইকে 100তে 100% ভাবে প্রস্তুত করা যেন তোমাদের প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা ভালো হয়। আমাদের এসএসসি 2025 সালের যে শিক্ষার্থীরা আছো, তোমরা বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায় শাখা শিক্ষার হও না কেন, তোমাদের জন্য আছে আমাদের বিভিন্ন ধরনের কোর্স। আমাদের কোর্সগুলো শুরু হতে যাচ্ছে 15ই নভেম্বর থেকে এবং আমাদের কোর্সগুলো চলমান থাকবে 10ই ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। আমাদের কোর্সের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমাদের কোর্সের ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে এবং লাইভ ক্লাস হবে, তাই তুমি সরাসরি শিক্ষকের সাথে কথা বলে নিজের সমস্যার সমাধান করতে পারবে। স্পেশাল প্রবলেম সলভিংয়ের জন্য এক্সট্রা ক্লাস দেওয়া হবে, লেকচার শিট প্রদান করা হবে, মডেল টেস্ট নেওয়া হবে এবং নিয়মিত এইচডব্লিউ প্রদান ও মূল্যায়ন করা হবে। এবং এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তাই তুমি যে কোনো সময় যে কোনো অবস্থাতে তুমি তোমার এই ক্লাসগুলো দেখতে পারবে বারবার। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন দেওয়া হবে। আসো আমরা একটু জেনে নিই আমাদের কোর্স ফি সম্পর্কে। আমাদের কোর্স ফিগুলো 3 মাসের জন্য খুবই ন্যূনতম রিজনেবল রাখা হয়েছে যেন সকল ধরনের শিক্ষার্থীরা এগুলো ক্রয় করতে পারে এবং নিজের প্রস্তুতিটাকে সেরা করতে পারে। দেখো আমাদের প্রথমে আছে ইবিআই কোর্স, যেখানটার মূল্য হচ্ছে মাত্র 999 টাকা, গণিতের কোর্স মাত্র 799, সায়েন্সের শিক্ষার্থীদের কোর্স 990, উচ্চতর গণিত 790, কমার্স 499, আর্টস 490, সাধারণ বিজ্ঞান, কৃষি অথবা গার্হস্থ্য মাত্র 199 এবং ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম শিক্ষা মাত্র 99 টাকা। আচ্ছা, আমাদের এই প্রত্যেকটা কোর্স কিন্তু ছাড় 50% ছাড়ে ভর্তি চলছে এবং এই মূল্যগুলো কিন্তু 50% ছাড় দেওয়ার পরে, এটার মূল্য কিন্তু 50% ছাড় দেওয়ার পরে। কিন্তু ইংলিশ 2 এর গ্রামার সাজেশন পাইনি কেন? আচ্ছা, এটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের সব সাজেশন ওখানে দেওয়া আছে। যে গ্রুপে যুক্ত হয়েছে সেই গ্রুপে সব সাজেশন আছে, ভালো মতো চেক করো আগে। আচ্ছা, আজকে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দুপুর থেকে 1টা থেকে ইনশাআল্লাহ। জনি সুলতানা, পরীক্ষা অবশ্যই ভালো হবে। আমরা একটু আসো কোর্সে ভর্তি হওয়ার নিয়মগুলো জেনে নিই। আমাদের এখানে দুটি নাম্বার দেওয়া আছে, এখানে বিকাশ অথবা নগদ করতে পারো। বিকাশ অথবা নগদ করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেওয়া যে এখানে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে তোমাকে কি করতে হবে, সেই গ্রুপের লিঙ্কে তোমাকে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে এবং সেখানে 24 ঘন্টার মধ্যে তোমাকে আমরা জয়েন করাবো, কিন্তু সবার আগে তোমাকে পেমেন্ট করতে হবে বিকাশ অথবা নগদ নাম্বারে। এছাড়াও যদি কোনো তথ্য দিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের
ওয়েবসাইট www.tee.com.bd তে সার্চ করতে পারো বা ভিজিট করতে পারো, তাহলে কিন্তু আমাদের কোর্স সম্পর্কে সব জেনে যাবেন। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আসলে সবকিছু ইউনিট 3 আর ইউনিট 5 এর। ইউনিট 3 আর ইউনিট 5 এ যা কিছু আছে সবকিছু নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা ইউনিট 3 আর ইউনিট 5টা আজকে একেবারেই ঝাঁঝরা করে পড়ে ফেলবো, এবং যারা যারা আগে পড়েছো তাদের জন্য একটা রিভিশন হয়ে যাবে। আমাদের এই ক্লাসটাতে আমরা প্রথমে শুরু করব ইউনিট 3 দিয়ে। ইউনিট 3 যতগুলো লেসন আছে প্রত্যেকটা লেসন গুরুত্বপূর্ণ, 2 থেকে 6 পর্যন্ত। 2 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা লেসন গুরুত্বপূর্ণ। যারা যারা ইতিমধ্যে আমাদের সাজেশনের ভিডিওটি দেখেছো, যেটাতে 1.5 মিলিয়ন ক্রস করে ফেলেছে ভিউজ, তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখবে, আমাদের সাজেশনের ভিডিওটি। তো সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আসলে আমাদের কোর্সের মধ্যে আমরা সাজেশনের মধ্যে সাজিয়ে দিয়েছি কোন অধ্যায়গুলো লাগবে, কিভাবে লাগবে। তো এখানে তোমাকে দেখো মে ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে যে প্যাসেজটা আছে, এই ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে প্যাসেজটা থেকে তোমার এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর প্রশ্নের জন্য অথবা 3 নম্বর প্রশ্নের জন্য, দুইটার জন্য আসার জন্য কি এটা একইভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও অনেক বেশি আসতে দেখা যায়। আচ্ছা, শহীদুল্লাহ অনেক অনেক দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। ওকে, আমরা কথা না বলে শুরু করে দিব আমাদের ইউনিট 3 লেসন 2 থেকে। ইউনিট 3 লেসন 2 থেকে শুরু করব। আচ্ছা, আমি অনেক বিস্তারিতভাবে পড়াবো না, যেমন আগে পড়িয়েছি, যেহেতু এটা রিভিশন ক্লাস, একটু দ্রুত পড়াবো, সবাইকে একটু ক্যাচ করতে হবে, সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। আচ্ছা, May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. বলা হচ্ছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয় 1 মে সম্পূর্ণ পৃথিবীতে। কেন? স্মরণ করতে। কি স্মরণ করতে? আমাদের শ্রমিক শ্রেণীর মানুষের যে ঐতিহাসিক সংগ্রাম এবং ঐতিহাসিক আত্মত্যাগ আছে 8 ঘন্টা কর্মদিবস স্থাপন করার জন্য, সেই জিনিসটা স্মরণ করতে আমরা 1 মে সেলিব্রেট বা উদযাপন করে থাকি। It is a public holiday in almost all countries of the world. পৃথিবীর প্রায় সব দেশে এই দিনটা একটা পাবলিক হলিডে, অর্থাৎ একটা ছুটির দিন। এটা এই দিনে সব কিছু কি বন্ধ থাকে। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. বলা হচ্ছে যখন থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব শুরু হলো 18 এবং 19 শতকে ইউরোপ এবং ইউএসএতে, তখন থেকে কল কারখানাতে শ্রমিকদের একটা লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো। সেটা হয় 14 ঘন্টা বা তারও বেশি সময়। এটা কিন্তু অনেক অমানবিক একটা ব্যাপার ছিল। এই জন্য শ্রমিকরা কি করলো? 1 মে 1886 সালে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যে শ্রমিকদের যে সমিতি ছিল সেটা দ্বারা, বা শ্রমিকদের যে সংগঠন ছিল সেটা দ্বারা অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স অফ ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক। আচ্ছা, এই শ্রমিক সমিতি দ্বারা বা শ্রমিক সংগঠন দ্বারা অনুপ্রাণিত হয়ে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেকেরও বেশি শ্রমিকরা স্ট্রাইক বা ধর্মঘট পালন করে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে, যে আমি 8 ঘন্টার বেশি কাজ করব না। 2 days later, তার 2 দিন পরে আ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, একটা শ্রমিকদের র্যালি আয়োজন হয়েছিল ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির পাশে, এবং প্রায় 6000, এক্স্যাক্টলি 6000 না, কিন্তু প্রায় 6000, এক্স্যাক্টলি 6000 না, প্রায় 6000 শ্রমিকরা এটাতে অংশগ্রহণ করে। এটাতে কি করে? অংশগ্রহণ করে। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এবং এই র্যালিটির ডাক দিয়েছিল কারা? শ্রমিক নেতারা। শ্রমিক যে নেতারা ছিল তারা এই র্যালিটির ডাক দিয়েছিল। They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. আর্জ মানে আহ্বান জানানো। এই শ্রমিক নেতারা শ্রমিকদেরকে আহ্বান জানিয়েছিল যে ভাই, তোমরা একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকো, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও, এবং তোমরা তোমাদের যে মালিক, বস আছে তাদের কাছে গিভ ইন বা আত্মসমর্পণ করো না। ওকে। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. স্ট্রাইক বা ধর্মঘট চলাকালীন সময় কিছু ধর্মঘট ভঙ্গকারীরা সেই ধর্মঘটের জায়গাটি ছেড়ে চলে যেতে নেয়। তখন কিছু ধর্মঘটকারীরা আবার তাদেরকে ফিরিয়ে আনতে যায়।
Suddenly, তখন হঠাৎ করে about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ করে প্রায় 200 পুলিশ কর্মকর্তা তাদেরকে ক্লাব মানে লাঠি আর রিভলভার মানে পিস্তল নিয়ে কি করে, পিস্তল নিয়ে তাদের কাছে উপর আক্রমণ করে। One striker was killed instantly. একজন ধর্মঘটকারী সাথে সাথে মারা যায়। And 5 or 6 others were seriously wounded. 5 থেকে 6 জন গুরুতরভাবে আহত হয় and many others were injured এবং আরো অনেকেই ব্যথা পায়। ওকে, এই হচ্ছে আমাদের ঘটনাটা। কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি একটু দেখা যাক। এই ঘটনা থেকে আমরা বুঝেছি that workers will continue to be exploited. exploited মানে শোষণ হওয়া, শ্রমিকরা শোষণ হতে থাকবে বা শোষিত হতে থাকবে until যতক্ষণ না they stand up তারা দাঁড়াবে and speak out কথা বলবে to gain better working conditions ভালো কাজের শর্তের জন্য, বেটার পে ভালো অর্থের জন্য অ্যান্ড বেটার লাইফস ভালো জীবনের জন্য। তাহলে আবার বলছি, বলা হচ্ছে 1886 সালের 1 মের এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে শ্রমিকরা শোষিত হতে থাকবে যতক্ষণ না তারা দাঁড়াবে, কথা বলবে ভালো কাজের শর্তের জন্য, ভালো অর্থের জন্য এবং ভালো জীবনের জন্য। অর্থাৎ তোমাকে কি নিজের জীবনের জন্য যদি তুমি ভালো চাও তোমাকে কথা বলতেই হবে। ওকে, এই হচ্ছে কথাবার্তা। সবাইকে বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে গল্পটিতে একটু জানাতে হবে। তাহলে 1 মে আমরা কেন মে দিবস উদযাপন করি সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। দেখো এখানে কিছু ঢাকা বোর্ড 2022 এবং চট্টগ্রাম বোর্ড 2024-এর কোশ্চেন আছে। ঢাকা বোর্ড 2022 এবং চট্টগ্রাম বোর্ড 2024-এর কিছু প্রশ্ন আছে। তাহলে আসো একটু সমাধান করা যাক। আমাদের এখানে বলছে কমেমোরেট ইউজড ইন দ্য প্যাসেজ মিনস, প্যাসেজে একটি শব্দ আছে যেটা বলছে কমেমোরেট। আচ্ছা, কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। আচ্ছা, স্মরণ করা। স্মরণ করার আমরা সমার্থক শব্দ হচ্ছে রিমেম্বার বা কোনো কিছু মনে করা। নাম্বার 2, দ্য প্রিভেইলিং ওয়ার্ক আওয়ার্স অফ দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি ড্যাশ। প্রিভেইলিং মানে কি? প্রিভেইলিং মানে হচ্ছে পূর্বের যে কর্মঘণ্টা ছিল, যে পূর্বের যেই সময়টুকু কাজ করতে হতো সেটা কেমন ছিল? টলারেবল সহ্যশীল ছিল? 14 ঘন্টা কাজ করা কি সহ্যশীল? না। শর্ট ক্ষুদ্র ছিল? না। এক্সপেক্টেবল গ্রহণযোগ্য ছিল? না। লেন্দি ছিল মানে কি অনেক দীর্ঘ ছিল। অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা। ওকে, নেক্সট, ওয়ার ইজ মে ডে অবজার্ভ টুডে? এখন কোথায় মে ডে উদযাপন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সম্পূর্ণ পৃথিবীতে, নাকি বাংলাদেশে, ইউরোপে, ইউএসএতে? না, সম্পূর্ণ পৃথিবীতে আমরা এটা উদযাপন করি। কোথায় উদযাপন করি? সম্পূর্ণ পৃথিবীতে উদযাপন করি। ওকে, নাম্বার 4, দ্য পুলিশম্যান অ্যাটাকড অন দ্য স্ট্রাইকার্স অন ড্যাশ। আচ্ছা, পুলিশ কর্মকর্তারা কত তারিখে ধর্মঘটকারীদের উপর আক্রমণ করে? আমরা জানি 1 মে তারা গিয়েছিল মিছিল নিয়ে। তার 2 দিন পরে তারা হচ্ছে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির পাশে তারা কি করে? তারা হচ্ছে একটা র্যালি করে, সেখানে পুলিশ এসে আক্রমণ করে। তাহলে তার 2 দিন পরে মানে কি? তার 2 দিন পরে মানে হচ্ছে 3রা মে। অ্যান্সার হচ্ছে কিন্তু মে 3। এখানে আমরা অনেকে মে 1 দাগাবো না, অ্যান্সার হচ্ছে মে 3। 3রা মে পুলিশরা আক্রমণ করে। নাম্বার 5, হুম ডাজ ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট? আচ্ছা, ট্রেড ইউনিয়ন কাদেরকে রিপ্রেজেন্ট করছে? ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে শ্রমিক সংগঠন। তাহলে শ্রমিক সংগঠন কাদের রিপ্রেজেন্ট করছে? ওয়ার্কার্স শ্রমিকদেরকে রিপ্রেজেন্ট করছে। কাদেরকে রিপ্রেজেন্ট করছে? শ্রমিকদেরকে রিপ্রেজেন্ট করছে। সবাই দ্রুত এই 5টা এমসিকিউ আরেকবার দেখো। ইন দ্য র্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স ড্যাশ। আচ্ছা, র্যালিতে লেবার লিডার বা শ্রমিক নেতারা শ্রমিকদেরকে অনুপ্রেরণা দিয়েছে। শ্রমিক নেতারা শ্রমিকদেরকে অনুপ্রেরণা দিয়েছে। এখন এই যে শ্রমিকরা শ্রমিকদেরকে অনুপ্রেরণা দিয়েছে, কি করতে অনুপ্রেরণা দিয়েছে?
শ্রমিক নেতারা শ্রমিকদেরকে অনুপ্রেরণা দিয়েছে যে তোমরা আত্মসমর্পণ করো না, তোমাদের বসদের কাছে একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকো এবং নিজের আওয়াজ তোলো, এই অনুপ্রেরণা দিয়েছে। অপশনস দেখি, টু ফলো দেয়ার বসেস, নিজের বসদেরকে মানতে বলেছে, না। নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, রাইট অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, যে তোমরা তোমাদের মালিকদের কাছে আত্মসমর্পণ করো না, এই আহ্বানটা করা হয়েছিল। অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। ওকে, আসো আমরা পরে দেখি। ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন ড্যাশ। ক্লাবস আর রিভলভার্স কাদের উপর ব্যবহার করা হয়েছিল? ট্রেড ইউনিয়ন লিডার্স, পুলিশম্যান, ওনার অফ দ্য ফ্যাক্টরি, নাকি স্ট্রাইকার্স? অবশ্যই স্ট্রাইকার, যারা ধর্মঘটকারী ছিল তাদের উপর পুলিশরা আক্রমণ করে। ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড আ ড্যাশ। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব চলাকালীন সময় শ্রমিকরা কল কারখানাতে কি পেয়েছিল? একটা ফেভারেবল এনভায়রনমেন্ট, না। অ্যাকর্ডেন্ট এনভায়রনমেন্ট, না। স্যাটিসফ্যাক্টরি এনভায়রনমেন্ট, না। অ্যান্সার হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্ট। অ্যাডভার্স মানে হচ্ছে বিপরীত, একটা বিপরীত পরিবেশ পেয়েছিল, একটা খারাপ পরিবেশ পেয়েছিল, 14 ঘন্টা বা তারও বেশি সময় কাজ করতে হতো, যেটা কি অমানবিক ছিল। হিস্টোরিক্যাল মিনস, আচ্ছা হিস্টোরিক্যাল মানে কি বুঝেন? ঐতিহাসিক। ঐতিহাসিক মানে কি? যেটা ইতিহাসের সাথে সম্পর্কিত। যেটা কিসের সাথে সম্পর্কিত? ইতিহাসের সাথে সম্পর্কিত। ট্রেডিশনাল মানে ঐতিহ্যপূর্ণ হবে না। প্রিমিটিভ মানে আদিম যুগের, এটাও হবে না। ইনসেপশন মানে সূচনা, এটাও হবে না। হিস্টোরিক হচ্ছে আমার অ্যান্সার। হিস্টোরিক মানে হচ্ছে ইতিহাস সম্পর্কিত, ঐতিহাসিক। ওকে, এ ডি রহিম আর এম, আমি তোমার প্রশ্নটি বুঝিনি ভাইয়া। যে নাম্বারটা খেয়াল করবে সবাই একটু। মে ডে ইভেন্টস অকার্ড ইন ড্যাশ সেঞ্চুরি। মে ডে কত সেঞ্চুরিতে বা কত শতকে ঘটেছিল? দেখো 1886 সালের ঘটনা। 1886 সালের ঘটনা মানে হচ্ছে এটা 19 শতকে। আমরা জানি যত সাল হয় শতক তার থেকে 1+ হয়, যত সাল হয় শতক তার থেকে 1+ হয়। তাহলে কত শতকে ঘটেছে? 19 শতকে ঘটেছে। ভেরি সিম্পল অ্যান্ড ইজি। ওকে, আমরা এই লেসনের এইটুকুই প্র্যাকটিস করব। কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাতে হবে। আমরা এই লেসনের এতটুকুই প্র্যাকটিস করব, কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাতে হবে। চলে যাব পরবর্তী লেসনে যদি এটা ক্লিয়ার হয়ে যায়। চলে যাব পরবর্তী লেসনে যদি এটা ক্লিয়ার হয়ে যায়। চলে যাব পরবর্তী লেসনে যদি এটা ক্লিয়ার হয়ে যায়। ওকে এভরিওয়ান, অল ক্লিয়ার বলছে সবাই। চলে আসবো আমরা আমাদের লেসন 3, আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, প্যাসেজ 1। 21st February is a memorable day in our national history. আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটা স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. প্রতি বছর এই দিনটা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে থাকি। The day is a national holiday. এটি একটি জাতীয় ছুটির দিন। On this day, এই দিনে we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা তাদের প্রতি সম্মান জানাই যারা তাদের জীবন দিয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে করার জন্য 1952 সালে অবিভক্ত পাকিস্তানে। অর্থাৎ 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যে সকল শহীদরা তাদের জীবন দিয়েছে তাদের প্রতি স্মরণে, তাদের সম্মানে আমরা এই দিনটা আসলে উদযাপন করে থাকি। ওকে, তারপর বলছে দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। অর্থাৎ আমরা আমাদের ভাষার অধিকার অর্জন করার জন্য যে সংগ্রাম করেছি সেটাই আসলে ভাষা আন্দোলন নামে পরিচিত। The seed of language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. বলা হচ্ছে যে আসলে আমরা যে ভাষা আন্দোলন করব, এই ভাষা আন্দোলনের বীজটা কখন বপন করা হয়েছিল? ভাষা আন্দোলনের বীজটা কখন রোপণ করা হয়েছিল? যখন 1948 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ একটা জনসভায় ঘোষণা করে যে পাকিস্তানি হবে বা উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন আসলে আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ ছিলাম তাদের মধ্যে কি ভাষা আন্দোলনের বীজটা বপন হয়েছিল।
দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। আচ্ছা, রেজ মানে কি? উত্তোলন করেছিল। এই ঘোষণাটা উত্তোলন করেছিল স্টর্ম অফ প্রোটেস্ট, অর্থাৎ প্রতিবাদের ঝড় তুলেছিল অল ওভার দ্য কান্ট্রি, সম্পূর্ণ দেশে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ। এই প্রোটেস্ট বা এই প্রতিবাদটা ক্রমাগত চলতে থাকে কোনো বাধা ছাড়া। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, এবং এটা আরও ধীরে 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 চালিকা শক্তি অর্জন করছিল। আরও অনেক মানুষরা এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছিল। না, একটু ধীরে পড়লে ভালো হবে আমি জানি, বাট যেহেতু রিভিশন ক্লাস অবশ্যই তাড়াতাড়ি একটু পড়াতে হবে। আচ্ছা, It turned into a movement and reached its climax in 1952. 1952 সালে এটা কি হয়? এইটা একটা চরম পরিণতিতে পৌঁছায়। 1952 সালে এটা আন্দোলনে পরিণত হয় এবং এটা চরম পরিণতিতে পৌঁছায়। চরম পরিণতিটা কি ছিল? দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। এবং যখন এটা চরম পরিণতিতে পৌঁছায়, গভর্নমেন্ট, সরকার ভয় পেয়ে যায় এবং সরকার কি করে? সকল প্রকার মিটিং, মিছিল, জনসমাগমকে নিষিদ্ধ করে দেয়, যে এগুলো যদি করো এগুলো বেআইনি হবে, মিটিং মিটিং করলে তোমাকে নিয়ে থানায় রেখে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার ছিল। ওকে, আচ্ছা পরে দেখি পরের প্যারাগ্রাফে কি বলছে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল। আচ্ছা, যেই আইনটা ছিল যে কোনো প্রকার মিটিং মিছিল করা যাবে না, সেই আইনটা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। এবং একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল নিয়ে বের হয় 21 ফেব্রুয়ারি 1952 সালে। কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। When the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, যখন এই মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালো, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস। পুলিশ কি করলো? পুলিশ শিক্ষার্থীদের উপরে গুলি করা শুরু করলো। কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বর। সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বরের মতো অনেককে মেরে ফেললো। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. এবং এই কারণে সারা বাংলায় গণ আন্দোলন শুরু হয়ে গেল এবং সরকার বাধ্য হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলো। This kindled the sparks of independence movement of Bangladesh. kindled মানে হচ্ছে প্রজ্বলিত করেছিল, অর্থাৎ এই ভাষা আন্দোলনটা প্রজ্বলিত করেছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ, স্পার্ক। অর্থাৎ আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছি এটার অনুপ্রেরণা কিন্তু আমরা ভাষা আন্দোলন থেকে পেয়েছি। আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছি এটার অনুপ্রেরণা আমরা ভাষা আন্দোলন থেকে পেয়েছি। ওকে, আসো আমরা এখন চলে যাই আমাদের এইটার কিছু প্র্যাকটিস সেশনে। তার আগে বলো যে এই ভাষা আন্দোলনের গল্পটি আমরা সবাই বুঝেছি কিনা? ভাষা আন্দোলনের এই গল্পটি আমরা সবাই বুঝেছি কিনা? এটা ডাউনলোড করলে কোথায় পাবো? হুম, ওকে, ক্লিয়ার। আচ্ছা আসো আমরা একটু এখান থেকে প্র্যাকটিস করি। হ্যাঁ, 3 নম্বর কোনগুলো ইম্পর্টেন্ট ম্যাম? এই যে আমি ইউনিট 3 পড়াচ্ছি, এটা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ইউনিট 5 পড়াবো, সেটাও 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আসো আমরা ইউনিট 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো। আমরা একটু বুঝে বুঝে বেসিক সহকারে ইউনিট 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। আসো, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন সব, ঠিক আছে? কোনো না কোনো বোর্ডে এসেছে এরকম। এটা মেবি সিলেট বোর্ড 2022, না হয় কোনো একটা বোর্ড 2024-এর প্রশ্ন এসেছে, ঠিক আছে? ওকে, আসো আমরা একটু সমাধান করে ফেলি, একটু বুঝে বুঝে করব। প্রথমেই বলছে 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি ইজ অ্যান ড্যাশ ডে। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি একটা কেমন দিন বলো তো?
অ্যান ড্যাশ ডে। দেখো অ্যান আছে গ্যাপের আগে আর গ্যাপের পরে আছে ডে। একটা জিনিস মাথায় রাখবে, যদি আর্টিকেল আর নাউনের মাঝে গ্যাপ থাকে, যদি আর্টিকেল আর নাউনের মাঝে গ্যাপ থাকে, তাহলে সেখানে আমরা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বসাবো। কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। যদি আর্টিকেল আর নাউনের মাঝে গ্যাপ থাকে, সেখানে আমরা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে আমরা এখানে কি লিখবো? অ্যান ড্যাশ ডে। কেমন দিন? অ্যান ড্যাশ ডে। কেমন দিন? দিনটা কেমন? আচ্ছা, অ্যান ইম্পর্টেন্ট ডে। তাহলে 21 ফেব্রুয়ারি ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে। দেখো ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি এখানে যে অ্যাডজেক্টিভটাই লেখো না কেন সেটা ভাওয়েল দিয়ে শুরু হতে হবে, কারণ এখানে অ্যান আছে। তুমি এখানে যে অ্যাডজেক্টিভটাই লিখো না কেন সেটা ভাওয়েল দিয়ে শুরু হতে হবে, কারণ এখানে অ্যান আছে। তাহলে এ ই আই ও ইউ দিয়ে শুরু হওয়া কোনো অ্যাডজেক্টিভ যেটা সঠিক অর্থ প্রকাশ করবে সেটা লিখতে হবে। এখানে ইন্টারন্যাশনাল ডে বলা যাবে না। জাতীয় ইতিহাসের আন্তর্জাতিক দিন, এটা কি কোনো অর্থ প্রকাশ করছে? জাতীয় ইতিহাসের আন্তর্জাতিক দিন কিভাবে হয়? আমরা বলতে পারি ইম্পর্টেন্ট ডে, অথবা বলতে পারি এসেনশিয়াল ডে, অথবা বলতে পারি আনফরগেটেবল ডে। ওকে, এই তিনটা অ্যান্সার বলা যেতে পারে। তাহলে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসের ইম্পর্টেন্ট, এসেনশিয়াল আর আনফরগেটেবল ডে। না, মেমোরেবল দেওয়া যাবে না, কারণ এখানে অ্যান আছে, অ্যানের পরে ভাওয়েল দিয়ে শুরু হয় এমন কোনো শব্দ লাগবে। ইন্টারেস্টিং ডে, না ইন্টারেস্টিং ডে এটা শুনতে হবে, এটা অর্থ সঠিক প্রকাশ করছে না, এটা সঠিক অর্থ প্রকাশ করছে না। ওকে, সেকেন্ডটা দেখি। উই অবজার্ভড ডে, এই দিনটা আমরা উদযাপন করি উইথ আ ভিউ টু ড্যাশ রেসপেক্ট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স। ভাষা শহীদদের সম্মান কি করার লক্ষ্যে আমরা এই দিনটা উদযাপন করি। আচ্ছা, একটু খেয়াল করবো আমরা 2 নাম্বারটা, উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু এই কথাটা একটু খেয়াল করবো। উইথ আ ভিউ টু এই কথাটা আমরা একটু খেয়াল করবো। কি অবস্থা, এটা নোট না। আচ্ছা, বি নাম্বারটা একটু দেখবো। বি নাম্বারটাতে ছিলাম আমরা। বি নাম্বারে বলছে কি, দেখো গ্যাপের আগে আছে একটা ফ্রেজ উইথ আ ভিউ টু। দেখো উইথ আ ভিউ টু, আচ্ছা উইথ আ ভিউ টু। আচ্ছা, এখন উইথ আ ভিউ টু এর পরে কি হবে এটা একটু বোঝার চেষ্টা করি। উইথ আ ভিউ টু হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কেননা এই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কেননা এই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা বলতে পারি। এবং এই প্রিপোজিশনাল ফ্রেজের পরে সবসময় মনে রাখবা ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপোজিশনাল ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা যদি ভার্ব বসাতে চাই বি নাম্বারে, তাহলে আমাদের এখানে ভার্বের সাথে কি দিতে হবে? আইএনজি দিতে হবে। এখন একটু বুঝি যে এটার অর্থ কি। এটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা লক্ষ্যে।
অর্থ দাঁড়াচ্ছে উই অবজার্ভ দ্য ডে উইথ আ ভিউ টু ড্যাশ রেসপেক্ট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স। আমরা এই দিনটা উদযাপন করি ভাষা শহীদদের প্রতি সম্মান ড্যাশ করার উদ্দেশ্যে। সম্মান কি করার উদ্দেশ্যে? সম্মান দেখানোর উদ্দেশ্যে। দেখানোর ইংলিশ হচ্ছে শো, কিন্তু আমরা তো শুধু শো লিখতে পারবো না, আমাদের আইএনজি দিতে হবে। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে শোয়িং অথবা পেইং। পেইং মানে হচ্ছে কি সম্মান প্রদর্শন বা সম্মান দেওয়ার জন্য, হয় সম্মান দেওয়ার জন্য না হয় সম্মান দেখানোর জন্য আসলে আমরা এই দিনটা উদযাপন করি। আর উইথ আ ভিউটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এইটার পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা লক্ষ্যে। তাহলে আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। অবশ্যই অবশ্যই দোয়া করব ইয়াসিন, এমডি লিয়াসিন, আচ্ছা হ্যাঁ অবশ্যই দোয়া করব। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি। আসো আমরা সি নাম্বারটা বুঝি। আসো সি নাম্বারটা দেখি। আচ্ছা সি নাম্বারে বলছে দ্য হিরোইক সানস অফ দ্য সয়েল, এই দেশের বিরচিত সন্তানেরা sacrifice their lives for the dash of Bangla as one of the state languages of Pakistan। আচ্ছা একটু দেখি কি বলছে। সিতে আমার গ্যাপের আগে আছে হচ্ছে দা, গ্যাপের আগে আছে দা আর গ্যাপের পরে আছে হচ্ছে অফ প্রিপোজিশন। আচ্ছা আমরা তো একটু আগে শিখেছিলাম যে আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে কি হয় সেটা কি আমরা জানি? আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ হয় সেটা আমরা একটু আগে শিখেছি, কিন্তু আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে কি হয় সেটা কি আমরা জানি? আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে কি হয় সেটা হচ্ছে নাউন হয়। কি হয়? নাউন হয়। আচ্ছা তাহলে আমরা এখানে একটা নাউন দিব। আচ্ছা নাউনটা কীরকম হবে সেটা আমরা অর্থের উপর নির্ভর করে। আসো আমরা একটু অর্থটা বোঝার চেষ্টা করি। অর্থে বলছে যে আমাদের দেশের বিরচিত সন্তানেরা তাদের জীবন দিয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ড্যাশ করার জন্য। অবশ্যই আমরা জানি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্থাপন করার জন্য বাংলার বিরচিত সন্তানেরা তাদের জীবন দিয়েছে। তাহলে শব্দটা হচ্ছে স্থাপন করা। স্থাপনের ইংলিশ হচ্ছে এস্টাবলিশ, কিন্তু এস্টাবলিশ তো নাউন না, এস্টাবলিশ হচ্ছে ভার্ব। আমার যদি নাউন দিতে হয় এস্টাবলিশকে নাউন বানাতে হবে। তাহলে এস্টাবলিশের নাউন ফর্ম কি? এস্টাবলিশের নাউন ফর্ম হচ্ছে এস্টাবলিশমেন্ট। দেবদাসী, তারপর ইবনাত ওয়ার্সি, জান্নাত শিকদার, উত্তরটি হয়নি। এস্টাবলিশ হচ্ছে রুমানা আক্তার। এস্টাবলিশ হচ্ছে আমাদের ভার্ব, কিন্তু আমরা ভার্ব দিব না, আমরা এখানে দিব হচ্ছে কি নাউন। এস্টাবলিশের নাউন ফর্ম হচ্ছে এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট, তাহলে আমরা লিখে ফেলি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ বাংলা। ঠিক আছে, ওকে, তাহলে এটা বুঝতে পেরেছি আশা করি। 4 নাম্বারটা দেখি। দিস স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা বা এই ত্যাগটা লেড বেঙ্গলিজ, বাঙালিদেরকে নিয়ে গিয়েছে টু দ্য ড্যাশ মুভমেন্ট। আচ্ছা সেম আগের মতো প্রিপোজিশনের পরে গ্যাপ আছে, তাহলে আমরা কেমন মুভমেন্টের দিকে, সরি আর্টিকেলের পরে গ্যাপ আছে, তাহলে আমরা কেমন মুভমেন্টের দিকে যেতে পেরেছি? ভাষা আন্দোলনে আমরা জয়ী হয়েছি, এই জন্য আমরা কেমন আন্দোলনের দিকে অগ্রসর করতে পেরেছি। দিস স্যাক্রিফাইস লেড দ্য বেঙ্গলিজ টু দ্য ড্যাশ মুভমেন্ট, এই আন্দোলন বাঙালিদেরকে কোন আন্দোলনের দিকে নিয়ে গিয়েছে? এই ভাষা আন্দোলন আমাদেরকে স্বাধীনতা আন্দোলনের দিকে নিয়ে গিয়েছে। তাহলে কেমন মুভমেন্ট? আচ্ছা একজন উত্তর দিয়েছে রিকগনিশন, ইয়েস রকি টি। অবশ্যই সি নাম্বারে আমি রিকগনিশন দিতে পারবো, অবশ্যই রিকগনিশন দিতে পারবো। আচ্ছা এই ভাষা আন্দোলন আমাদেরকে স্বাধীনতা আন্দোলনের দিকে নিয়ে গিয়েছে, তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অথবা লিবারেশন মুভমেন্ট। ওকে, নাম্বার 5
ইন আদার ড্যাশ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্ক অ্যাজ দ্য ইন্সপিরেশন। ইন আদার ড্যাশ, আচ্ছা এটা একটা ফ্রেজ, যেমন আমরা অন দি আদার হ্যান্ড বলি, অন দি আদার হ্যান্ড বলি, ঠিক একইভাবে বলি ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস। এটা একটা ফ্রেজ, এটা মুখস্থ রাখবা যে আমাদের ইন আদার যদি থাকে এর পরে গ্যাপ থাকলে কি বসাবে, ইন আদার ওয়ার্ডস। অন্য ভাষায় বা অন্যভাবে যদি বলতে চাই তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্ক অ্যাজ দ্য ইন্সপিরেশন অফ আওয়ার ফ্রিডম। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন কাজ করেছে আমাদের স্বাধীনতার একটা অনুপ্রেরণা হিসেবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সবাইকে বুঝতে পেরেছো কিনা, কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাবে। আচ্ছা সবাই বলছে ক্লিয়ার, আসো আমরা পরে যাই। সবাই বলছে ক্লিয়ার, আসো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমাদের কোন প্যাসেজটি আছে একটু দেখি। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, মানে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26 মার্চ our Independence Day is one of the most important state festival. 26শে মার্চ স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন বা অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় উৎসব। The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. প্রতি বছর এই দিনটা উদযাপন করা হয় অনেক বেশি উৎসাহ এবং উদ্দীপনার সাথে। It is a national holiday. এটি একটি জাতীয় ছুটির দিন। All offices, education institutions, shops, factories remain closed on this day. এই দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা, দোকান সবকিছু বন্ধ থাকে। The day begins with 31 gun salute. 31টি গুলির সম্মানের মাধ্যমে এই দিনটা শুরু হয়। Early in the morning, খুব সকালবেলা, the president and the prime minister on behalf of the nation place floral wreaths at the national mausoleum at Savar. খুব ভোরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সম্পূর্ণ জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের সাভারে যেয়ে কি করে, ফুলের বেদি অর্পণ করে। আচ্ছা, দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, তারপর অন্যান্য নেতারা, রাজনৈতিক দল, ডিপ্লোমেটস, কূটনৈতিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং বিভিন্ন মুক্তিযোদ্ধারা পে হোমেজ টু দ্য মার্টায়ার্স, শহীদদের প্রতি সম্মান জানায়। People from all walks of life, সকল শ্রেণীর মানুষরা also go there in rallies and procession, সেখানে যায় কিভাবে, র্যালি এবং মিছিল নিয়ে যায়। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. সারা দিনব্যাপী নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে যেগুলো তুলে ধরা হয় 1971 সালের আমাদের বিরচিত সন্তানদের সংগ্রাম এবং আত্মত্যাগের কথা। In Bangabandhu National Stadium, school children and scouts and girl guides take part in various displays to entertain thousands of spectators. জাতীয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুলের যে বাচ্চারা আছে, স্কাউটের সদস্যরা অথবা গার্ল গাইডের সদস্যরা কি করে, গার্ল গাইডের সদস্যরা হচ্ছে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের ডিসপ্লেতে এবং সেখানে হাজার হাজার দর্শকরা এনজয় করে বা বিনোদন পায়।
এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ অনুষ্ঠানেরও আয়োজন করে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন রিভার বুড়িগঙ্গা। বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার অংশ হচ্ছে বুড়িগঙ্গা নদীতে কি নৌকা বাইচ। ওকে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভবনগুলোকে রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মতো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কি করে, তাদের নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, এবং ঠিক এই ধরনের অনুষ্ঠান দেশের আরও অন্যান্য জায়গায় হয়ে থাকে, দেশের আরও অন্যান্য জায়গায় হয়ে থাকে। ওকে, এই হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের যে গল্পটা, এই গল্পটাতে আসলে বলা হয়েছে যে আসলে হাউ উই আর সেলিব্রেটিং স্বাধীনতা দিবস, আমরা কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করি সেটা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এটা 1 নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ, 3 নম্বরের জন্য পড়বা। এত এত তোমরা ছাড় চাইও না যে এটা পড়বো সেটা পড়বো না, সেটা পড়বো এটা পড়বো না, এত ছাড় চাইও না, সবকিছু পড়তে হবে। ওইটা দেন নাই। আসো আমরা একটা এমসিকিউ দেখি এখান থেকে। এখানে আমাদের এটা প্রশ্ন এসেছে দিনাজপুর বোর্ড 2024-এ। দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন, ভেরি ফিউ ফেস্টিভ্যালস আর অ্যাজ ড্যাশ অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। বলো, ভেরি ফিউ ফেস্টিভ্যালস আর অ্যাজ ড্যাশ অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা কিন্তু জানি যে অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আর যেহেতু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকার কারণে আমরা বুঝতে পারছি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে। ভেরি ফিউ থাকার কারণে বুঝতে পারছি অ্যাডজেক্টিভের কি বসবে, পজিটিভ ফর্ম বসবে। তাহলে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হচ্ছে কি সিগনিফিকেন্ট, তাহলে আমরা সিগনিফিকেন্ট দিচ্ছি। কেউ মোর সিগনিফিকেন্ট বা মোস্ট সিগনিফিকেন্ট দিতে যাবে না। নাম্বার 2, অন 26 মার্চ, 26শে মার্চ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ পে ট্রিবিউট টু দ্য ড্যাশ। আচ্ছা, সকল শ্রেণীর মানুষ কাকে সম্মান জানায়? 26শে মার্চ সকল শ্রেণীর মানুষরা কাদেরকে সম্মান জানায়? মার্টায়ার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা শহীদদের। মার্টায়ার্স অফ দ্য ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের শহীদদেরকে। মার্টায়ার্স অফ দ্য লিবারেশন ওয়ার, নাকি মার্টায়ার্ড ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীদেরকে? আমরা জানি 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস পালন করি, মানে মার্টায়ার্স অফ লিবারেশন ওয়ার। অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা। নাম্বার সি, ভ্যারিয়াস ডিসপ্লেজ আর অ্যারেঞ্জ টু ড্যাশ দ্য স্পেকটেটার্স। আচ্ছা দেখো, এই প্রশ্নটা যশোর বোর্ড 19, সিলেট বোর্ড 23, বরিশাল বোর্ড 20 এবং দিনাজপুর বোর্ড 24, 4টা বোর্ডে একই এমসিকিউ রিপিট হয়েছে। প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের ডিসপ্লের আয়োজন করা হয় দর্শকদের কি করার জন্য? প্যাসেজে দেওয়া আছে দর্শকদের এন্টারটেইন, বিনোদন দেওয়ার জন্য। এন্টারটেইন দেওয়া আছে প্যাসেজে, এন্টারটেইন। এখন এন্টারটেইন শব্দটি তো আমাদের এখানে এমসিকিউতে নেই, কিন্তু এটা সমার্থক শব্দ হচ্ছে অ্যামিউজ। এটা সমার্থক শব্দ হচ্ছে কি অ্যামিউজ। ওকে, আসো এর পরে দেখি। A person watching an event is called dash. A person watching an event is called dash. একজন মানুষ যে কিনা কোনো অনুষ্ঠান দেখে তাকে কি বলে? একজন মানুষ যে দেখে, যে দর্শক, তাকে কি বলছি? দর্শক বলছি, তাই না? এটার অ্যান্সার হচ্ছে স্পেকটেটার্স। এটার অ্যান্সার হচ্ছে স্পেকটেটার। তাকে কি বলে? স্পেকটেটার বা দর্শক বলে। আচ্ছা, 26শে মার্চ ইজ অবজার্ভড ইন ড্যাশ। আচ্ছা, 26শে মার্চ আমরা কিভাবে উদযাপন করি?
দেখো এটাও কিন্তু বেশ কয়েকটা বোর্ডে এসেছে। 26শে মার্চ আমরা কিভাবে উদযাপন করি? ইন আ সিম্পল ওয়ে, একটি সাধারণভাবে, ইন আ বিফিটিং ম্যানার মানে যথাযথভাবে, ইন আ নর্মাল ওয়ে নাকি অ্যান অর্গানাইজড ওয়ে? অবশ্যই অ্যান্সার হচ্ছে ইন আ বিফিটিং ম্যানার, যেভাবে উদযাপন করার ঠিক সেভাবেই করি, না বেশি করি না কম করি। সবাই 5টা এমসিকিউ একটু দেখো কারো কোনো সমস্যা আছে কিনা। সাউন্ড একটু অফ করেন। ওকে, ক্লিয়ার। আসো আমরা পরবর্তী কিছু এমসিকিউ দেখি, আসো। নাম্বার এফ, ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস অফ ইন্ডিপেন্ডেন্স ডে আর অবজার্ভ টু ড্যাশ। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি কেন? আমরা বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি কেন? টু স্প্রেড কালচারাল ভ্যালুজ অ্যারাউন্ড দ্য কান্ট্রি, display different cultural activities, encourage people to participate in rallies, নাকি focus on valiant struggle and sacrifice of liberation war? অবশ্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে ফোকাস অন ভ্যালিয়েন্ট স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল অফ লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধে যে বিরচিত সংগ্রাম আর আত্মত্যাগ হচ্ছে সেটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। দ্য ফ্রেজ পাবলিক হলিডে মিনস। আচ্ছা, পাবলিক হলিডে বলতে কি বোঝায়? একটা ফ্রেজ আছে পাবলিক হলিডে, এই ফ্রেজটা দিয়ে কি বোঝায়? পাবলিক হলিডে দিয়ে কি বোঝায়? পাবলিক হলিডে দিয়ে কি বোঝায়? আচ্ছা, পাবলিক হলিডে দিয়ে বোঝায় যে দিনটাতে সব কিছু বন্ধ থাকে, তাই না? পাবলিক হলিডে মিনস হলিডে অফ দ্য পাবলিক, অর্থাৎ কি, যে দিনটায় পাবলিকের সব কিছু বন্ধ থাকে। বা সরি, পাবলিক হলিডে মানে হচ্ছে ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন। পাবলিক হলিডে মানে হচ্ছে জাতীয় ছুটির দিন, ন্যাশনাল হলিডে। আচ্ছা, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবসটা আমরা কিভাবে উদযাপন করি? ন্যাশনালি, অবশ্যই ন্যাশনাল উদযাপন করি, রাষ্ট্রীয়ভাবে নিজের দেশের মধ্যে, এটা ইন্টারন্যাশনাল না। অন দ্য ডে দ্য ড্যাশ পেজ হোমেজ টু দ্য মার্টার্স। আচ্ছা, কারা শহীদদের প্রতি সম্মান জানায়? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, স্পিকার, পলিটিক্যাল লিডার। আচ্ছা, সর্বপ্রথম জানায় হচ্ছে প্রেসিডেন্ট, সর্বপ্রথম জানায় হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, সর্বপ্রথম জানায় হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার জানায়। নেক্সট, দ্য ন্যাশনাল মেমোরিয়াল লোকেটেড অ্যাট সাভার স্ট্যান্ডস ফর ড্যাশ। আচ্ছা, সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেটার অর্থ কি, সেটা কেন আছে? সেই সাভারে জাতীয় স্মৃতিসৌধ রাখার কারণ কি? সাভারে কেন জাতীয় স্মৃতিসৌধ বানানো হয়েছে?
ওকে, অনেকে উত্তর দিচ্ছ, সাথী বলছো 2, জান্নাত বলছো 2, অনেকেই 2 বলছো। আচ্ছা, উত্তরটা আসলে হচ্ছে, কেন তোমরা 2 বলতেছো আগে আমাকে বলো তো। ভাষা আন্দোলনের জন্য কি জাতীয় স্মৃতিসৌধ, নাকি ভাষা আন্দোলনের জন্য শহীদ মিনার? ভাষা আন্দোলনের জন্য হচ্ছে শহীদ মিনার, ভাষা আন্দোলনের জন্য তো জাতীয় স্মৃতিসৌধ না। জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে মার্টায়ার্ড হিরোজ, অর্থাৎ যত শহীদ আছে আমাদের, যত আন্দোলনে শহীদ হয়েছে সবার জন্য হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আমাদের শহীদ বীরদের জন্য, শহীদ বীরদের জন্য হচ্ছে স্মৃতিসৌধ। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আসো আমরা চলে যাব এখন হচ্ছে আমাদের বইয়ে, চলে যাব সরাসরি ইউনিট 5-এ। ইউনিট 5-এ চলে যাব সবাই। আচ্ছা, মেহেরজানের এই গল্পটা আমরা কম বেশি সবাই জানি, যে বেচারি মেহেরজানের সাথে কি হয়েছে। বেচারি মেহেরজান আসলে নদী ভাঙ্গনের ভুক্তভোগী। মেহেরজান কি নদী ভাঙ্গনের ভুক্তভোগী, ঠিক আছে। এখন নদী ভাঙ্গন হওয়ার কারণে মেহেরজানের সাথে কি হয় একটু দেখা যাক। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহরের সুরক্ষা বাঁধের পাশে বসবাস করে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। যমুনা নদীর যে বাতাস আছে, যেটা ফিসফিস করে আসছে, সেটা আগুনের অগ্নিশিখাকে অস্থির করে তোলে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়াইল ইন হার লাইফ। আগুনের অগ্নিশিখাগুলো দেখে মেহেরজানের তার জীবনের অশান্তির কথা মনে পড়ে। টার্মোয়াইল মানে হচ্ছে অশান্তি। কিসের অশান্তি মেহেরজানের একটু দেখি। নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। একটা পরিবার, আবাদযোগ্য জমি, ক্যাটেল, গবাদি পশু, আরও অনেক কিছু। দ্য এরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। যমুনা নদীর ভাঙন তার সকল জমি সম্পদ সব কিছু গ্রাস করে ফেলেছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এবং অবশেষে এটা তাদের একমাত্র যেই বাসস্থান আছে সেটাও কেড়ে নিয়ে গিয়েছে। The river took only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. বলা হচ্ছে যে মেহেরের ঘর বাড়ি, সবজির বাগান সবকিছু ধ্বংস করতে নদীটার কেবলমাত্র একদিন সময় লেগেছিল। She had a happy family once. একদা তার একটি সুখী পরিবার ছিল। Over the years, বছরের সাথে সাথে she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. কিন্তু তার সবাই থাকার সত্ত্বেও, তার একটা সুখী পরিবার থাকার সত্ত্বেও নদী ভাঙনের কারণে অনেক অসুখ বিসুখ হয়, যেগুলো হয়েছিল ক্ষুধার্ততার জন্য, বা যেগুলো হয়েছিল বিভিন্ন কারণে। সেই অসুখ বিসুখে তার স্বামী এবং পরিবার পরিজনের সবাই মারা যায়। এখন নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এবং বর্তমানে কেবলমাত্র সেই বেঁচে আছে এত দুঃখ এবং কষ্ট বেদনা নিয়ে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই গ্রিডি যমুনা বা লোভী যমুনা তার সকল স্বপ্ন এবং আনন্দকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কি করে দিয়েছে? চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are thousand others waiting to share the same fate like মেহেরজান। আচ্ছা, এরকম আরো হাজার হাজার মানুষ আছে মেহেরজানের মতো যারা একই ধরনের নিয়তির ভুক্তভোগী। বাংলাদেশ is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং এই নদীর কিছু কিছু যেই বাঁধ আছে, বাঁধগুলো অতিপ্লাবিত হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় বর্ষাকালে। Erosion is a harsh reality for the people living along the river banks. বলা হচ্ছে এরোশন বা নদী ভাঙ্গন হচ্ছে একটা কঠোর বাস্তবতা সেই সকল মানুষের জন্য যারা নদীর তীরের পাশে বসবাস করে। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষাকালে ভিলেজেস আর থ্রেটেন বাই মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পাদমা অ্যান্ড দ্য মেঘনা। অর্থাৎ প্রত্যেক বর্ষাকালে গ্রামবাসীরা এবং গ্রামগুলো একটা বিশাল বড় হুমকির মুখে থাকে এই বড় বড় নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা এগুলোর জন্য। আচ্ছা, it is estimated that এটা অনুমান করা হয় যে river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এটা অনুমান করা হয় যে নদী ভাঙ্গন প্রতি বছর প্রায় 1 লাখ মানুষকে গৃহহীন করছে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. ইনফ্যাক্ট আসলে নদী ভাঙ্গন হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন দ্বারা সৃষ্ট অন্যতম একটা বিপদ। আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের অনেক ধরনের বিপদ হয়, তার মধ্যে সবচেয়ে অন্যতমই হচ্ছে আমাদের কি? নদী ভাঙন।
If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. আমরা যদি আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ শীঘ্রই নিতে না পারি, তাহলে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মেহেরজানের মতো আরো হাজার হাজার মানুষ সৃষ্টি হবে। ওকে, এই হচ্ছে মেহেরজানের কথা, যে হচ্ছে কিসের ভুক্তভোগী, যে হচ্ছে আমাদের নদী ভাঙ্গনের ভুক্তভোগী। আপনি তো কিছুই ডাউনলোড করেন নাই, আমি সবই দিয়েছি। এটা অ্যান্সার শিট দিয়েছেন, কোয়েশ্চেনটা দেননি। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে ফিশ পপুলেশন, ও এটা প্রশ্ন, আচ্ছা লাগবে না, দাঁড়ান। সাউন্ড অফ করেন। আচ্ছা আসো, আমরা মেহেরজান গল্পটির পরের লেসনে চলে যাচ্ছি। আমাদের এখানে পরের যে লেসনটি আছে, আচ্ছা আমরা যাবো লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, যে প্যাসেজটা আছে সেখানে। আচ্ছা আমাদের এই প্যাসেজটার পাশে তোমরা 50টা স্টার দিয়ে রাখতে পারো, মন চাইলে 100টা স্টারও দিতে পারো। এই প্যাসেজটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, কখনো না কখনো কোথাও না কোথাও তোমাদের এটা পরীক্ষায় আসবেই আসবে, কখনো না কখনো কোথাও না কোথাও এটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। আচ্ছা একটু দেখি, বলা হচ্ছে হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। বলা হচ্ছে যে মানুষরা চাইলেই কিন্তু সূর্যের বিকিরণ বা সূর্যের পৃথিবীকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবীর ঘূর্ণন, এটাও পরিবর্তন করতে পারবে না। আমরা কি চাইলে সূর্যের আলোকে পরিবর্তন করতে পারবো, নাকি পৃথিবীর যে ঘূর্ণন সেটাকে থামাতে পারবো, নাকি পৃথিবী যে কক্ষপথকে কেন্দ্র করে ঘুরছে সেটাকে থামাতে পারবো? না, কোনো কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবো গ্রিন হাউস গ্যাসের প্রভাব এবং গ্রিন হাউস গ্যাস যে আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করছে সেই জিনিসটা। আচ্ছা এরপরে দেখি কি বলছে, only during the last 100 years, কেবলমাত্র গত 100 বছরে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার। কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। এবং আমরা মানুষরাই হচ্ছে এটার জন্য দায়ী, আমরা মানুষরাই হচ্ছে কি এটার জন্য দায়ী। আচ্ছা এর পরের প্যারাগ্রাফে বলছে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ইজ দ্য in the atmosphere is the burning of fossil fuels. আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটা প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। আমরা জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি কেন? সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষে থেকে আমাদের শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং তখন থেকে অনেক বেশি কি সৃষ্টি হয়, ফ্যাক্টরি বা কলকারখানার সৃষ্টি হয়। এবং দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, ফ্যাক্টরির দরকার ছিল কি, শক্তি দরকার ছিল, এবং শক্তিটা উৎপন্ন করা হয়েছিল থ্রু দ্য কম্বাসশন অফ কোল, অর্থাৎ কয়লা দহন করার মাধ্যমে শক্তি উৎপন্ন করা হয়েছিল। বিসাইডস কোল, কয়লার পাশাপাশি অন্যান্য শক্তির উৎস যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো পোড়ানো হয়েছিল। কেন? টু হিট আওয়ার হাউসেস, রান কার্স, এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অর্থাৎ বাসাবাড়িতে তাপ দেওয়ার জন্য, অথবা গাড়ি চালানোর জন্য, অথবা উড়োজাহাজ চালানোর জন্য, অথবা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য।
আচ্ছা, তারপর বলতেছে যে নাউএডেজ বর্তমানে প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে, এবং যতবারই আমরা অপরিশোধিত তেল পোড়াচ্ছি ততবারই আমরা জীবাশ্মের কাঁচামাল পোড়াচ্ছি। আর জীবাশ্মের কাঁচামাল পোড়ানো মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে সৃষ্টি হওয়া। তাহলে আমরা কয়লা, পেট্রোলিয়াম, গ্যাস এবং জীবাশ্মের কাঁচামাল অর্থাৎ অপরিশোধিত তেল পুড়িয়ে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করছি। Therefore, এবং এই কারণে এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার যে বেশি বেশি গ্রিনহাউস গ্যাস যে সৃষ্টি হচ্ছে, এটা কেন হচ্ছে? আমরা মানুষরা সৃষ্টি করছি তাই। Moreover, we are strengthening the greenhouse effect by deforestation. এবং এটা আরো পরিষ্কার যে আমরা গ্রিনহাউস গ্যাসের প্রভাবটাকে আরো বেশি শক্তিশালী করছি কিসের মাধ্যমে? আমরা ডিফরেস্টেশন অর্থাৎ কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলার মাধ্যমে। আচ্ছা, এভরি ইয়ার প্রতি বছর এনর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড বাই পিপল। প্রতি বছর বিশাল বিশাল বনাঞ্চলগুলো ধ্বংস করা হয় মানুষের দ্বারা। কেন মানুষরা বনাঞ্চলগুলো ধ্বংস করে, গাছ কেটে ফেলে? কেননা তারা কাঠ বিক্রি করবে বা কাঠ দিয়ে ফার্নিচার বানানোর জন্য, টু ক্রিয়েট রিজিয়ন্স ফর মাইনিং, খনন কাজের জন্য, অথবা ক্রিয়েট প্যাস্চার মানে কি? চারণভূমি সৃষ্টি করার জন্য। আচ্ছা, তারপর বলছে দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস। আমরা যখন এই বন জঙ্গলগুলো হারাচ্ছি, এটা একই সাথে দুইটা সমস্যার সৃষ্টি করছে। প্রথম সমস্যা, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। অর্থাৎ আমরা যে গাছগুলো কেটে পোড়াচ্ছি সেগুলো আমাদের বায়ুমণ্ডলে ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করছে। অপরপক্ষে গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস বা সংরক্ষণের স্থান। তো গাছকে যদি আমরা কেটে ফেলি, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে প্রতিনিয়ত প্রাকৃতিকভাবে সৃষ্টি হচ্ছে বা আমরা মানুষরা সৃষ্টি করছি, সেটা কোনো জায়গায় শোষিত হয়ে সুরক্ষিত থাকতে পারবে না, কারণ আমরা স্টোর হাউস নষ্ট করছি। কার্বন ডাইঅক্সাইড স্টোর হাউস গাছ, যদি গাছই না থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথায় স্টোর হবে? স্টোর হওয়ার জায়গা থাকবে না, আর স্টোর হওয়ার জায়গা না থাকলে আমাদের বায়ুমণ্ডলে এভাবেই কি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। তাহলে একই সাথে গাছ কাটলে দুইটা সমস্যা সৃষ্টি হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের প্যাসেজটা ম্যান অ্যান্ড ক্লাইমেট, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা মানুষরা কিভাবে আমাদের নিজেদের জন্য সমস্যা সৃষ্টি করছে, কখনো নিজের ইচ্ছা করে, কখনো নিজের অজান্তে। ওকে, আমাদের বোর্ডে প্যারাগ্রাফ ট্রি প্ল্যান্টেশন এসেছে। হ্যাঁ, আমাদের কিন্তু ইতিমধ্যে সাজেশনের একটা ভিডিও প্রকাশ করা আছে। আচ্ছা, আসো এবার আমরা আমাদের লেখাপড়া ফিরে আসি। কোন অ্যান্সারটা চাও? আচ্ছা, বুঝিনি। ওকে ওকে, আসো আমরা পড়ালেখা ফিরে আসি। আচ্ছা, আমরা এখন এটা পড়লাম, এটা থেকে আসবে হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেন আনসার, ঠিক আছে? এটা আমাদের আসবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন আনসার। আসো আমরা এটা থেকে এমসিকিউ কোশ্চেন আনসার দেখি। দেখো, এটা থেকে আসবে এমসিকিউ কোশ্চেন আনসার, দেখা যাক। কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড ড্যাশ। আচ্ছা, গাছ কেটে ফেলাকে কি বলে? কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড ড্যাশ। অবুঝ মন, তোমার প্রশ্নটা কি ভাইয়া? কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড ড্যাশ, গাছ কেটে ফেলাকে কি বলে? ডিফরেস্টেশন। নাম্বার 4,
আচ্ছা চলো চলে যাই 2 নাম্বারটাতে। গ্রিন হাউস এফেক্ট ইজ স্ট্রেংথেনড বাই ড্যাশ। আচ্ছা গ্রিন হাউস গ্যাসের প্রভাবটাকে আমরা কিভাবে আরো শক্তিশালী করছি? গ্রিন হাউস গ্যাসের প্রভাবটাকে আমরা গাছ কেটে ফেলার মাধ্যমে শক্তিশালী করছি। তাহলে অপশনসগুলো দেখি, প্ল্যান্টিং ট্রিজ গাছ লাগানোর মাধ্যমে না, এরোশন অফ সয়েল জমি ক্ষয় বা মাটি ক্ষয়ের মাধ্যমে না, অ্যাফরেস্টেশন গাছ লাগানোর মাধ্যমে না। অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা ডিস্ট্রাকশন অফ ফরেস্ট জঙ্গল ধ্বংস করার মাধ্যমে। ডিস্ট্রাকশন মানে ধ্বংস করা, তাহলে আমরা কি জঙ্গল ধ্বংস করার মাধ্যমে গ্রিন হাউস গ্যাসের প্রভাবটাকে আরো বেশি শক্তিশালী করছি। ট্রিজ অ্যাবজর্ব গাছ শোষণ করে, কি শোষণ করে গাছ? গাছ শোষণ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ন্যাচারাল গ্যাস ইজ আ কাইন্ড অফ ড্যাশ। আচ্ছা ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস কি ধরনের জিনিস? প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমাদের ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমাদের ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস গ্যাস এফেক্ট? আসলে কারা গ্রিন হাউস গ্যাস প্রভাবের জন্য দায়ী? হিউম্যানস, আমরা মানুষরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস প্রভাবের জন্য দায়ী। আমরা মানুষরা হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস প্রভাবের জন্য দায়ী। অ্যান্সার হচ্ছে কি 3 নাম্বারটা। চলো পরের এমসিকিউতে যাওয়া যাক। Which of the period describes the beginning of rapid industrialization? আচ্ছা আমাদের র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্রমাগত শিল্প বিপ্লব হয়েছিল কোন সময়তে? At the end of the 19th century. At the end of the 19th century, 19 শতকের শেষে থেকে। 19 শতকের শেষে থেকে, এটা ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে। What are the fossil fuels mentioned in the passage? আচ্ছা প্যাসেজে দেওয়া ফসিল ফুয়েলগুলো কি কি? প্যাসেজে কোন কোন ফসিল ফুয়েলের নাম বলা আছে? আচ্ছা প্যাসেজে কোন কোন ফসিল ফুয়েলের নাম বলা আছে? কোল, কয়লা বলা আছে, প্রাকৃতিক গ্যাস বলা আছে, মিনারেল বলা আছে। অ্যান্সার হচ্ছে কি 4 নাম্বারটা। অ্যান্সার হচ্ছে অল দি অ্যাবাভ। অ্যান্সার হচ্ছে কি অল দি অ্যাবাভ মানে 4 নাম্বারটা। The word instead mentioned in the passage means? আচ্ছা প্যাসেজে একটি শব্দ দেওয়া আছে instead, এটা দিয়ে কি বোঝায়? প্যাসেজে একটি শব্দ দেওয়া আছে instead, এটা দিয়ে কি বোঝায়? অপশন, চয়েস, অ্যান্ড অল্টারনেটিভ নাকি প্রেফারেন্স? ইনস্টিড মানে হচ্ছে কি? ইনস্টিড মানে হচ্ছে কোনো বিকল্প থাকা। ইনস্টিড মানে হচ্ছে বিকল্প থাকা, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাজ অ্যান অল্টারনেটিভ। ট্রিজ ট্রান্সপোর্ট ড্যাশ ইনটু দ্য এয়ার। গাছ কি ট্রান্সপোর্ট করে বায়ুতে? বাতাসে কি ট্রান্সপোর্ট করে গাছ? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন নাকি অল? আচ্ছা ট্রান্সপোর্ট করে হচ্ছে শুধুমাত্র অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টেশন চলে মানুষের মাঝে আর গাছের মাঝে। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে অক্সিজেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্য ওয়ার্ড কম্বাসশন মেনশন ইন দ্য প্যাসেজ মিনস? প্যাসেজে একটি শব্দ দেওয়া আছে কম্বাসশন, যেটার মানে হচ্ছে বার্নিং বা পোড়ানো। যেটার মানে হচ্ছে কি বার্নিং বা পোড়ানো। যখন তুমি পোড়াবে তখন কি কম্বাসশন বা দহন হবে। যখন তুমি পোড়াবে তখন কি হবে? কম্বাসশন বা দহন হবে। ঠিক আছে? আসো আমরা আরেকটি প্যাসেজে যাব এখন। আচ্ছা ফিশ পপুলেশন, এটা থেকে তোমরা মাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়বা। এটা থেকে মাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বা ফিশ পপুলেশন থেকে। ঠিক আছে? এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসার সম্ভাবনা 110%। দেখা যাক কি বলছে। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মাছের কুল বা মৎস্যকুল একটা বিশাল বড় হুমকির মুখে আছে। Climate change is increasing the water temperature in rivers, lakes and seas. জলবায়ু পরিবর্তন নদী, খাল, বিল, সাগরে পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। This means, এটা দিয়ে বোঝাচ্ছে there is less food and oxygen available for fish. এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের মাছের জন্য কি খাবারের এবং অক্সিজেনের অভাব আছে। It also means, এটা দিয়ে আরো বোঝায় fish may not grow fully, যে মাছ সঠিকভাবে বড় হতে পারবে না, and may have fewer fish fries, এবং আমাদের ফিশ ফ্রাই মানে কি মাছের ভাজা না, এখানে মাছ ভাজা না কিন্তু, অর্থাৎ আমাদের মাছের যে সন্তান সন্ততি আছে সেটা কমে যাবে। আচ্ছা এখানে আসলে অফস্প্রিং লেখা থাকার কথা, অফস্প্রিং। ঠিক আছে? Some fishes will become extinct if temperatures rise even by 1 or 2 degrees Celsius. এবং আমাদের তাপমাত্রা যদি আর 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে আমাদের কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে।
ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। জলবায়ু পরিবর্তন মৎস্যকুলের উপর চাপ বৃদ্ধি করে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। মাছ হচ্ছে পৃথিবীর অন্যতম মূল্যবান জৈবিক সম্পদ। 40% of people in the world eat fish as their main source of protein. পৃথিবীর প্রায় 40% মানুষ তাদের প্রোটিন বা আমিষের প্রধান উৎস হিসেবে মাছ খেয়ে থাকে। If we fail to reduce greenhouse gas emissions, আমরা যদি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার কমাতে ব্যর্থ হই, we will increase the pressure on fish, তাহলে আমরা মাছের উপর চাপ বৃদ্ধি করব। As a result, এর ফলে people who depend on fish, যে সকল মানুষরা মাছের উপর নির্ভর করে, will suffer from hunger and poverty. তারা কি দারিদ্রতা এবং ক্ষুধার সমস্যায় ভুগবে। তারা কিসে ভুগবে? দারিদ্রতা এবং ক্ষুধার সমস্যায় ভুগবে। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। স্যার, এই হচ্ছে আমাদের প্যাসেজটা। কারো প্রশ্ন কোনো সমস্যা আছে প্যাসেজটিতে? এটা কিন্তু মাছের জনসংখ্যা বা মৎস্যকুল নিয়ে বলছে। আচ্ছা, অবুঝ মন 1 থেকে 9 যেটা গ্রামার পার্ট, এটার তো কোনো সাজেশন হয় না। তোমাকে কে বলেছে পেইড কোর্সের জন্য ওইটার সাজেশন দেবে? পেইড কোর্সে ওই সাজেশন দেওয়া হবে, কে বলেছে? আর যদি বলে থাকে তাহলে আমি জানি না, যদি বলে থাকে তাহলে দিবে। তুমি সুমন স্যারের সাথে অথবা আশরাফুল স্যারের সাথে কথা বলো। ওকে, আসো আমরা এটা থেকে একটু কিছু প্র্যাকটিস করি। দেখো, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 20-এর প্রশ্ন। একটু দেখা যাচ্ছে ঢাকা বোর্ড 20-এর প্রশ্নে কি বলছে। It is dash from the passage that global warming is dash great threat. আচ্ছা, এটা প্যাসেজ থেকে ড্যাশ। আচ্ছা, it is, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে আমরা দিব একটা মেইন ভার্ব। কি দিব? একটা মেইন ভার্ব দিব। তাহলে প্যাসেজ থেকে এটা কি? প্যাসেজ থেকে এটা পরিষ্কার। ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট, ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট। অথবা বলতে পারি ইট ইজ লার্নড, LEARNT, ইট ইজ লার্নড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট। অথবা বলতে পারি ইট ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট। অনেক কিছু বলা যেতে পারে, আমি জাস্ট বললাম ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট। আচ্ছা, এটা আমাদের প্যাসেজ থেকে ক্লিয়ার। যে কি ক্লিয়ার দেখি? গ্লোবাল ওয়ার্মিং ইজ, বৈশ্বিক উষ্ণায়ন ইজ ড্যাশ গ্রেট থ্রেট। দেখো, গ্রেট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসে? আর্টিকেল বসে। কি বসে? অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে। তাহলে এখানে একটা আর্টিকেল বসাবো না? বিতে, বিতে কি বসাবো? আর্টিকেল বসাবো। আচ্ছা, আর্টিকেলটা কেমন হবে? গ্রেট। গ্রেট বলেছে, তাহলে অবশ্যই আমার এ হবে, অবশ্যই আমার কি হবে? আ হবে। তাহলে আমরা এখানে এ লিখে দিচ্ছি, যেটা প্রোনাউন্সিয়েশন আছে আ। তাহলে ইট ইজ clear from the passage that global warming is a great threat for fish population. Okay. Dash global warming, food production and oxygen dash in water decreases. আচ্ছা, fish population, আচ্ছা আমরা বুঝলাম। ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন ড্যাশ। আচ্ছা, একটা জিনিস বুঝো, যখন আমরা কখনো কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেখব, যখন আমরা কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেখব, সেখানে কিন্তু আমরা কানেক্টর বসাতে পারবো, সেখানে কিন্তু আমরা কানেক্টর বসাতে পারবো। কি বসাতে পারবো? কানেক্টর বসাতে পারবো। তাহলে আমরা বলতে পারি না বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, অথবা ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং বা ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং বলতে পারি? পারি। আচ্ছা, এই দুইটাই কিন্তু কানেক্টর, যেটার অর্থ হচ্ছে কারণে। কিসের কারণে? বৈশ্বিক উষ্ণায়নের কারণে। কি হচ্ছে? ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন ড্যাশ ইন ওয়াটার ইনক্রিজেস। আচ্ছা, ফুড প্রোডাকশন এবং অক্সিজেন, দেখো এখানে অক্সিজেনটা কি কমে যাচ্ছে? এখানে একটা নাউন হবে। অক্সিজেনের কি কমে? অক্সিজেন লেভেল কমে। তাহলে ফুড প্রোডাকশন, খাদ্য উৎপন্ন কম হয়, আর অক্সিজেনের পরিমাণ কম হয়, তাহলে অক্সিজেন লেভেল। তাহলে এখানে আমরা নাউন হিসেবে লেভেল দিচ্ছি।
তাহলে আমাদের কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে খাদ্য উৎপাদন এন্ড অক্সিজেন লেভেল ইন ওয়াটার ডিক্রিজেস, পানিতে অক্সিজেনের লেভেলটা কি কমে আসে। আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট এর ফলে সাম ফিশ মে বি এক্সটিংক্ট ড্যাশ, এর ফলে কি হতে পারে, সবসময় বলেছি যে যখন বাক্যের শেষে গ্যাপ দেখবে তখন এখানে অ্যাডভার্ব বসানোর চেষ্টা করবে। কি বসানোর চেষ্টা করবে, অ্যাডভার্ব বসানোর চেষ্টা করবে। তাহলে সাম ফিশ মে বি এক্সটিংক্ট সুন, কিছু মাছ কি খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, সাম ফিশ মে বি এক্সটিংক্ট সুন। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই এটা একটু মিলিয়ে নাও, কারো কোনো সমস্যা থাকলে জানাও, আমরা আরেকটা সমাধান করব। ওকে, হ্যাঁ ডিউ টু হবে তো। ওকে, আসো আমরা আরেকটা করি, সবাই যেহেতু বলছো ক্লিয়ার, আসো আরেকটা করি। দেখো, এটা এসেছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020-এ, ময়মনসিংহ বোর্ড 2020-এ এসেছে। কি বলছে একটু দেখো, গ্লোবাল ওয়ার্মিং রেইজেস দ্য স্ট্রেস অন ফিশ পপুলেশন। হ্যাঁ মানলাম, ভালো কথা। ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ এসেট। আচ্ছা, মোস্ট বলেছে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। মোস্ট যেহেতু বলেছে তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। এখানে কি দিব, ফিশ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ড্যাশ এসেট। কেমন এসেট, মোস্ট ভ্যালুয়েবল এসেট। মোস্ট ভ্যালুয়েবল এসেট, আর ভ্যালুয়েবল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ দিয়ে ফেলি, তাহলে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল। ঠিক আছে, নাম্বার বি, মেনি পিপল অফ দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন। পৃথিবীর অনেক মানুষ প্রোটিনের প্রধান উৎস হিসেবে মাছ খায়, এটাও জানি। মেনি পিপল অলসো আর্ন দেয়ার ড্যাশ বাই ফিশিং, অনেক মানুষ মাছ ধরার মাধ্যমে তাদের কি উপার্জন করে। আচ্ছা, এখানে একটা নাউন হবে, এখানে একটা কি হবে, নাউন হবে। দেখো, মানুষ কি উপার্জন করে, অনেক মানুষ মাছ ধরার মাধ্যমে তাদের জীবিকা অর্জন করে, তাদের জীবিকা অর্জন করে। আর জীবিকার ইংলিশ হচ্ছে লাইভলিহুড, জীবিকার ইংলিশ হচ্ছে লাইভলিহুড। তাহলে আমরা আসলে লিখি জীবিকা, লাইভলিহুড। নাম্বার সি, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য মেজর ড্যাশ ফর দেয়ার এক্সটিংশন। আচ্ছা, মাছ যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটার জন্য গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন ইজ দ্য মেজর ড্যাশ ফর দেয়ার এক্সটিংশন, তাদের বিলুপ্ত হওয়ার প্রধান ড্যাশ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। হ্যাঁ, মেনি পিপল অলসো আর্ন দেয়ার লিভিং। হ্যাঁ, ইয়েস, লিভিংও হতে পারে, লাইভলিহুড হতে পারে, না হয় লিভিং হতে পারে, লাইভলিহুড হতে পারে, না হয় লিভিং হতে পারে। আচ্ছা, এখন তারপরেটাতে বলছে যে এক্সটিংশন, তাদের বিলুপ্ত হওয়ার প্রধান ড্যাশ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন, তাদের বিলুপ্ত হওয়ার প্রধান কারণ। তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য মেজর রিজন, মেজর রিজন, রিজন মানে হচ্ছে কি কারণ। তাহলে এখানে লিখে ফেলি গ্লোবাল, শেষ করব, আচ্ছা 2 মিনিট। প্রেম জুয়ারি, আসসালামু আলাইকুম ম্যাম, হ্যাপি বার্থডে ম্যাম, এক্সট্রিমলি সরি ফর লেট উইশিং। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে লেট হয়েছে, অনেক দিন লেট হয়েছে। আচ্ছা, অলরেডি 3 days আর গান, 3 দিন পার হয়ে গিয়েছে, বাট তাও অনেক অনেক ধন্যবাদ উইশ করার জন্য, অনেক ধন্যবাদ। ওকে, 4 নাম্বারটা দেখি।
ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি ড্যাশ, আমরা যদি গ্লোবাল ওয়ার্মিংকে ড্যাশ করতে না পারি, দ্য ফুল গ্রোথ অফ ফিশ উইল বি হিন্ডার্ড। হিন্ডার্ড মানে কি? বাধাগ্রস্ত হবে। আচ্ছা, আমরা বৈশ্বিক উষ্ণায়নকে কি করতে না পারলে আমাদের মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হবে? আমরা যদি গ্লোবাল ওয়ার্মিংকে হ্রাস করতে না পারি, বৈশ্বিক উষ্ণায়ন যদি আমরা কমাতে না পারি, তাহলে কি হবে? তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের মাছের উপর চাপ বৃদ্ধি পাবে এবং আমাদের মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। তাহলে ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি, আবার ক্যান নট বি আছে, তাহলে এখানে V3 হবে না? এখানে অবশ্যই V3 হবে। তাহলে ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি রিডিউসড অর ডিক্রিজড, যদি আমরা গ্লোবাল ওয়ার্মিংকে কমাতে না পারি, কি হচ্ছে দেখি। ওকে, লাস্টটা, ইভেন দে ওয়ন্ট বি ড্যাশ টু প্রডিউস, এবং তারা ড্যাশ করতে ও উৎপাদন করতে কি করতে পারবে না, তাই না? ওয়ন্ট বি এবল, ওয়ন্ট বি এবল, তাহলে এখানে আমরা এবল দিচ্ছি, যে তারা কি উৎপন্ন করার যে ক্ষমতা, প্রোডাকশন করার যে ক্ষমতা, সেটাও হারায় ফেলবে। তাহলে ইভেন দে ওয়ন্ট বি এবল টু প্রডিউস। এই হচ্ছে আমাদের অ্যান্সার। রাইট, রিপন মোল্লা, একদমই ঠিক আছে উত্তর। দেখো, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও দ্রুত। আমরা ক্লাসের একেবারেই শেষের দিকে চলে এসেছি। যে সকল শিক্ষার্থীরা ফাইনাল প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হতে চাও, অথবা একটি সঠিক গাইডলাইন চাও, কিভাবে লেখাপড়া করলে, সঠিকভাবে কিভাবে রিভিশন দিলে তুমি সম্পূর্ণভাবে নিজের প্রস্তুতিটাকে 100 করতে পারবে, সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.tee.com.bd। আজকের ক্লাসে আমরা ইউনিট 3 এবং ইউনিট 5 সম্পূর্ণটি সমাধান করেছি। ইনশাআল্লাহ আজকে রাতের 8টায় আরও একটি এক্সক্লুসিভ লাইভ ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ক্লাসটির এই পর্বটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।